ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা সকালেই জানিয়েছিলাম আপনাদের যে 32,000 মামলা মেনশন হতে চলেছে। দেখুন, না ইন সার্ভিসদের তরফ থেকে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এই বেঞ্চের জন্য, না প্রিয়াঙ্কা নস্করা নিয়েছিল, না তরুণজ্যোতি তেওয়ারিবাবু নিয়েছিলেন, না দিব্যেন্দু চ্যাটার্জি নিয়েছিলেন, না ফিরদৌস শামীমবাবু নিয়েছিলেন, এরা কেউ না সুদীপ্তবাবু নিয়েছিলেন, না বিক্রমবাবু নিয়েছিলেন, না আলী হাসান আলমগীর স্যারের টিম নিয়েছিল। এতগুলো জায়গা থেকে কেউ মেনশন করেনি আজকের 32,000 মামলাটা। তাহলে মেনশন কারা করলো? সেই যারা একটা ছোট্ট ম্যাট যারা করেছিল ম্যান্ডাস অ্যাপ্লিকেশন টেন্ডে, যাতে করে ইন সার্ভিসদের স্যালারি আটকে যায় তারা, অর্থাৎ প্রতীকদের টিম। এই টিমটা দীর্ঘদিন ধরে তারা মেনশন এবং সব থেকে অ্যাক্টিভ টিম বলা যায় যারা এই জিনিসগুলো করছে, এবং তারা তাদের নিজেদের অধিকার কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো তাদের সাথে ন্যাচুরালি কথা বললাম পেনশন পরবর্তী সময়ে। তো তাদের যেটা বক্তব্য সেগুলো আপনার বিভিন্ন জায়গায় শুনেছেন, লাইভ স্ট্রিম অনেকে দেখেছেন। তো সেটা নিয়ে আমি যাচ্ছি না যে আজকে কি বলেছে কি না বলেছে। ওই একটা কথাই বলেছে, সবাই মিলে আসো, আমি দিন দিচ্ছি, সেখানে আমি হিয়ারিং করাবো। এইটাই তো কথা, এবং সেটা কালকে হতে পারে, সেটা হতে পারে সোমবার। তো সোমবারই মেবি পসিবিলিটি বেশি, কালকে দিন সময় কম, কারণ যাদের অ্যাডভোকেট এটা মেনশন করেছে তারা সব দিল্লিতে ছুটেছেন। তো সে বিষয়ে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি যে মেন অ্যাসপেক্ট। অ্যাকচুয়ালি এই ধরনের ভিডিও করি না, তার একটা কারণ হচ্ছে, একটা পজিটিভ কোনো বার্তা যখনই এখানে দেবো আমাদের তরফ থেকে, আমরা একটা ভিডিও যখনই করবো, এর পরবর্তী ক্ষেত্রে এটাকে ইস্যু বানিয়ে 4-5টা ছোটো ছোটো গ্রুপ তৈরি হবে। সেখানে এডুকেশন বলে একজন ভদ্রলোক, যিনি দিনের পর দিন এই সমস্ত জিনিসগুলো করে যাচ্ছেন, আমি জানি না সে কে। তো আরও এরকম বেশ কয়েকটি গ্রুপ তৈরি হবে, এবং সেই গ্রুপগুলোর দৌলতে কিছু অ্যাড বিভিন্ন জায়গায় দেওয়া হবে, সেখান থেকে পিটিশন কালেক্ট করা হবে, এবং মামলায় ঢুকে যাওয়া, গুজে যাওয়া, ভরে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো তারা করতে থাকবেন। অর্থাৎ সেখানে গিয়ে পিটিশনারদের বোকা বানিয়ে তারা এই মামলাগুলোতে যোগ করবেন। এই জন্য মেন কথাগুলো বলাই যায় না, কিন্তু আজকে বলতে হবে। তার কারণ, চাকরি হারানোর যন্ত্রণা কতটা বেদনাদায়ক তার ভুক্তভোগী, যার গলা শুনছেন সে ভুক্তভোগী। তো সেখান থেকে দাঁড়িয়ে এইরকম পরিস্থিতি, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার মতন পরিস্থিতি যাতে আবার পুনরায় পশ্চিমবঙ্গে না হয়, তো সেই জায়গা থেকে আমি এই বেঞ্চ নিয়ে কতগুলো মন্তব্য করব, যেটা করা সমীচীন নয়। কি মন্তব্য? একটা হচ্ছে, আপনারা জানেন যে আপার প্রাইমারি খোঁজ লাগান, কারণ এখন আর নিজের মামলায় নিজে হ্যারিং শুনবে এটা করলে চলবে না। দুপক্ষকেই বলছি, ইন সার্ভিস এবং বঞ্চিত দুপক্ষকেই, যে এইটা আমার মামলা কি হচ্ছে সেটা শুনুন না, এখন আর সেই জায়গাটা নেই। আপার প্রাইমারিতে যতদিন হিয়ারিং হচ্ছে, কজ লিস্ট সেই প্রত্যেকটি হিয়ারিং দেখুন এই বেঞ্চ কি মোটিভ নিয়ে এই বেঞ্চ বা কি ইন্টেনশন নিয়ে এই বেঞ্চ শুনানি করা, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো এই বেঞ্চে অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের কবর খুঁড়ে রেখেছে একজন ভদ্রলোক, যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। তিনি আপার প্রাইমারিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ছিলেন। সেটা হচ্ছে অ্যাডভোকেট সুবীর সান্যাল বাবু, সিনিয়র অ্যাডভোকেট পর্ষদের। তিনি ইন্ডাসানি জাজমেন্ট নিয়ে যে বিষয়গুলো এখানে স্থাপন করে গেছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সব কটা বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। যতগুলো সওয়াল তিনি করেছেন এই গোটা বিষয় নিয়ে, বিশেষ করে ইন্ডাসানি রিজার্ভেশনের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রিজার্ভেশন নিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী ক্ষেত্রে 32,000 মামলা এই সেম বিচারপতি যদি শোনেন, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছেন যে ওনার ওই আপার প্রাইমারিতে করা আর্গুমেন্টগুলো এইখানে পুরো বুমেরাং হয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের। কিছুতেই আটকাতে পারবে না। আপার প্রাইমারিতে একরকম আর্গুমেন্ট করেছে, এখন এসে তার উল্টো কথা তিনি বলতে পারবেন না। তো এই জন্য বলছি, আপার প্রাইমারি হিয়ারিংগুলো দেখুন। একদম শুরুতেই কি হবে একটু ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি, যে প্রথমে এখানে বিচারপতি দ্বয় যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে কতজন পিটিশনার আছে। এই মামলা ফিক্সড হচ্ছে, তো নেক্সট উইকে ফিক্সড হয়ে যাবে ডেট। তো সেই ডেটে গিয়ে প্রথমে একটা দুটো হিয়ারিংয়ে দেখবেন এই ব্যাপারটা পাবেন কি না, এখানে কতজন পিটিশনার আছে। নাম্বার ওয়ান, আমি প্রত্যেকটা লজিক আছে সেটা দেখি, কারণ আপার প্রাইমারিতে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তাদেরও একটা ব্যবস্থা এই বেঞ্চ থেকে হয়েছে। দেন সেকেন্ড অ্যাসপেক্ট যেটা আপনারা প্রত্যেকে জানেন, যে অনেকে বলছে প্যানেল পাবলিশ হবে ডিভিশন বেঞ্চে, হবে না। তার কারণ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে রমেশ মালিক অ্যান্ড আদার্স যে মামলা রয়েছে, সোমেন নন্দীপ এবং আদার্স, সেই মামলাতে অলরেডি সেই এন্টার প্রসেসের উপর স্টে আছে। প্যানেল পাবলিকেশন সেই মামলার অংশ, তো সেটা সুপ্রিম কোর্টে অলরেডি সেখানে কিন্তু স্টে হয়ে আছে। তো প্যানেল পাবলিকেশন হবে না, এটা ইন সার্ভিসের জন্য সুবিধা।
যে প্যানেলটা পাবলিশ না হলে, কারণ প্যানেল পাবলিশ হলে সেটা কিন্তু পুরো হাতের থেকে বেরিয়ে যাবে, কারণ যা অঘটন প্যানেলে ঘটানো হয়েছে, যদি এর মধ্যে দ্রুত মানে যুদ্ধকালীন তৎপরতা মিটিয়ে নেওয়া যায়, ওই মামলা ওই রমেশ মালিক বা সৌমেন নদী মামলা যেহেতু সুপ্রিম কোর্টে একটা প্রোটেকশন আছে, স্টে হয়ে আছে, তাহলে প্যানেল প্রোডাকশন না করে একটা সেটেলমেন্টের একটা জায়গা আসতে পারে। কারণ প্যানেল একবার বেরিয়ে গেলে তো ওগুলো আর কি করে, যদিও কয়েকটা ডিস্ট্রিক্টের প্যানেল অ্যাটাচ করা আছে, কিন্তু তার সারবত্তা নিয়ে প্রশ্নচিহ্ন অবশ্যই আছে, যে যেহেতু ডিপিএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ধরনের কোনো প্যানেল নেয়নি, তাহলে এই প্যানেলগুলো আসলো কোথা থেকে? এরকম এই ধরনের একটা মামলাও খারিজ হয়েছে হাইকোর্টে। তো যেটা বলছিলাম যে একাধিক অ্যাসপেক্ট রয়েছে, আপার প্রাইমারির সাথে প্রাইমারি অনেকগুলো বিল আছে, সেইগুলো আপনাদের হিয়ারিং দেখে বের করতে হবে এবং বুঝতে হবে এই বেঞ্চ কোন দিকে যেতে চাইছে বা এই কোন ইন্টেনশন কি থাকে এই বেঞ্চের। তো সেখান থেকে যেগুলো আমাদের মনে হচ্ছে পিটিশনার কত আছে দেখে সেম একটা ডাটা শিট রেডি হবে, এবং সেখানে গিয়ে যে ধরুন যে 39টা বা 40টা বা 42টা ক্যান হবে আলটিমেটলি, তো সেখানে 2 থেকে 2,500 পিটিশনার বা 3,000 পিটিশনার যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ রাজ্য সরকার বর্তমানে 32,000 বাঁচানোর জন্য 3,000 বা 3200 চাকরিতে বিন্দুমাত্র তাদের হাত কাঁপবে না। তারা বলবে হ্যাঁ আসো ভাই, এটা বিটে গেছে, 32,000 নিয়ে চলে যাও, এবং সেটাই হতে চলেছে এই বেঞ্চে, সেটাই আমাদের মনে হচ্ছে যে এইরকম হওয়ার সম্ভাবনা কিন্তু এই বেঞ্চে আছে, কারণ আপার প্রাইমারি অলরেডি সেই জিনিস হয়েছে। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা জিনিসই বলছি যে এই বেঞ্চ যদি সমঝোতা বা কনসার্নের একটা যেটা উঠে আসছে সেটা যদি হয়তো ভালো কথা, আদারওয়াইজ আর সেকেন্ড কোনো স্টেপ নেই। আর আপনারা জানেন যে রোস্টার কিন্তু পরিবর্তন হয়, তো সেক্ষেত্রে এই ম্যাটারটা অ্যাসাইড ম্যাটার হিসাবে এসছে, যদিও পরবর্তী ক্ষেত্রে যখন বিভিন্ন কারণে দেখা যায় এক একটা বেঞ্চের কিন্তু প্রধান বিচারপতির যে ক্ষমতা বলে, তিনি কিন্তু আবার এই গরমের ছুটির আগে হয়তো আবার পুরস্কার পরিবর্তন করে, তখন বাই চান্স যদি এই বেঞ্চ থেকেও বেরিয়ে যায় তখন কোন বেঞ্চে গিয়ে পড়বে সেটা মুশকিল। এই জন্য যত খুশি দ্রুত এই প্রোটোকলের মধ্যে দিয়ে যদি একটু সেফ সিকিউর কিছু, যদিও মেন জিনিস হয়তো সুপ্রিম কোর্ট থেকে আসবে, তবুও বলছি যদি সেটেলমেন্ট হয়ে যায় এখানেই কনসার্ন অর্ডার চলে আসে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাচ্ছেটাকে, এটা একটা বড় প্রশ্ন। যারা ফ্রেন্ড সিটা তাদের তো স্কোপই নেই, তারা যেতে পারে মুখ কালো করে নিয়ে চলে আসতে হবে। তো সেই জায়গা থেকে একটা বড় আসপেক্টে কিন্তু সবার একটা সুবিধা যদি দ্রুত এই মামলা ডিভিশন বেঞ্চে মেটানো সম্ভব হয়, কারণ বঞ্চিতদের দিন শেষে তো একটা বিষয়, তাদের একটা চাকরি হলেই হলো। কেউ চায় না প্যানেল বাতিল করতে, কোনো মামলা এরকম হয়নি যে আপনি এন্টার প্যানেল বাতিল করে দিন। এটা আর্গুমেন্টের সময় উঠে আসে, যাতে পর্ষদকে চাপ দেওয়া যায়, যাতে তাদের এই ভুলভ্রান্তিগুলোর উপর তারা একটা স্ট্যান্ড নেয় এবং স্ট্যান্ড হিসেবে পিটিশনকে কনসিডার করে। দেখুন সেম অ্যাডভোকেট, প্রত্যেকটা সেম অ্যাডভোকেট 2009-এর ম্যাটারে যখন আসার মাদ্রাসার অর্ডার দিলেন কনসার্ন অর্ডার, তখন কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে নি, সেই সমস্ত অ্যাডভোকেটই। আবার কোনো একটা মামলাকে এসএসসি 26 সেখানে গিয়ে সব অ্যাডভোকেট না প্যানেল বাতিল করতে হবে। তো সবগুলো আর্গুমেন্টের উপর বেস করে, সিচুয়েশনের উপর বেস করে গোটা বিষয়গুলো। শেষে আরেকটা কথা বলবো যে এই বেঞ্চ থেকে বেরিয়ে যাওয়া মাত্রই কিন্তু কাউন্টডাউন শুরু হবে, আর যত সময় যাবে ওই স্টে যদি উঠে যায় অমৃতা ম্যাডামের অর্ডার, যেটাতে প্যানেল পাবলিকেশন অর্ডার রয়েছে, সেটাতে কিন্তু যখনই ম্যাডাম ওখানে করবে না, তখন কিন্তু এই মামলা থেকে ওই মামলা গুরুত্ব আরও বেড়ে যাবে। তো খুব মুশকিল ইমিডিয়েট যদি এটা একটা সেটেলমেন্ট একটা ভালো জায়গায় চলে আসে ব্যাপারটা, তাহলে কিন্তু অনেকেরই মুখ রক্ষা হবে, ওই সেই যে দ্বিধাদ্বন্দ্ব টেনশন এগুলো কিন্তু একটা রিলিফ হবে। আর বোকামি করে একটা দিন যদি এই মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা কেউ করে থাকে, আমি বলবো গোটাটা নিয়ে ডুবে যাওয়ার ইচ্ছা রয়েছে তাদের। আর ভাবতে অবাক লাগছে যে এই মামলা আজকের দিনে দাঁড়িয়েও ইন সার্ভিসের তরফ থেকে এরকম একটা বেঞ্চ পাওয়ার পরে এটা তারা অন্তত শুনানির জন্য গেল না। কি বুদ্ধিমত্তা তাদের, যেখানে গিয়ে তারা এই বেঞ্চটাকেও ভাবছে যে ডিলে করি, আর এই বেঞ্চ চলে গেলে এর পরে যে বেঞ্চ আসবে সেটা তো আরো ভয়ানক হতে পারে, সেখানে তো পয়েন্ট ধরে বাতিল করে দেবে। ইরেগুলারিটি তো হয়েছে, দুর্নীতি তো হয়েছে, কিন্তু দিন শেষে এতগুলো বছর সার্ভিস হচ্ছে, এতগুলো বছর সার্ভিস করছে, সেই জায়গা থেকে আর যদি এরকম যেটা হয়েছে একদম কোলাপস করে যাবে এডুকেশন সিস্টেমটা গোটা ওয়েস্ট বেঙ্গলের। দুর্নীতি তো একটা শ্রেণী করছে আজকে এসসি ম্যাটারে। ধরুন আমি বলছেন যে আপনি কেন এদের ব্যাপারে কথা বলছেন, আরে বাবা দুর্নীতিটা করছে কারা? আজকে আমার এসএসসি ম্যাটারে টাকা নিল শিক্ষামন্ত্রী, তার বান্ধবীর ঘর থেকে টাকা পাওয়া গেল, এন্টায়ার এমএলএ এমপিদের থেকে রেকমেন্ডেশন গেল, সেখান থেকে কজন জেলে ঢুকেছে, কজনের বড় বড় শাস্তি হচ্ছে, কিছুই তো হচ্ছে না। আসল মাথাটাই তো ধরতে পারছে না, অথচ সেই মাথার তো কতবার করে নাম বেরিয়ে গেছে। তো হচ্ছে তো জিনিসগুলো ধরা তো যাচ্ছে না, তারা তো ল্যাটা মাছের মতো না চ্যাং মাছের মতো বেরিয়ে যাচ্ছে।
তাই না? তো সেটা তো সম্ভব হচ্ছে না। আলটিমেট ভিক্টিমাইজ কারা হচ্ছে? এই এন্টার 26,000 ভাবুন, 19,000 যোগ্য প্রার্থী, সবাই জেনে বুঝে তাদের দোষটা কী ছিল? তা অন্য অন্য চাকরিগুলোতেও তারা গেল না, অনেকে যায়নি ভালো ভালো চাকরিতে। তো সেক্ষেত্রে কী আর বলা, কিছু বলার নেই। তো সেই জায়গা থেকে একটাই বক্তব্য, ইমিডিয়েট শুনানি করানো উচিত। এই বেঞ্চ থাকাকালীন করতে হবে না, এই বেঞ্চই একমাত্র বাঁচানোর একটা জায়গা আছে, না হলে কিন্তু টোটালটা ডিস্ট্রয় হবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন এবং শুভ বুদ্ধি নিয়ে চলুন, তাহলেই কিছু হবে না, আদারওয়াইজ সব কিছু কিন্তু ভেস্তে যাবে।